আমেরিকা এতদিনেও যুদ্ধ করেও তারা তাদের অভীষ্ট লক্ষ্যে কিন্তু পৌঁছতে পারেনি। আমেরিকার কাছে এবারে লাস্ট অপশন কি থাকছে? মানে ইরানকে তারা ভাঙতে পারছে না পরিষ্কার, এবারে ইসরায়েলকে সঙ্গী করে, কারণ ইসরায়েলও তাদের অন্য মানে আমেরিকার সঙ্গে চললেও তারা তাদের অন্য আর একটা পার্সপেক্টিভ থেকে তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে আমেরিকার কাছে পরবর্তী অপশন কি থাকছে? দেখুন, আগের দিন একটা শব্দ আমি ব্যবহার করেছিলাম আপনাদেরই চ্যানেলে ইন্টারভিউ দেওয়ার সময়, সেটা হলো অপারেশনাল রেডিনেস। ইরান আজকে যে ধরনের রিটালিয়েশন আমেরিকার এগেনস্টে করেছে, নো ডাউট আমেরিকা পৃথিবীর ওয়ান অফ দ্য বিগেস্ট আর্মি, ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল ফোর্সেস। তার এগেনস্টে ইরান যে ধরনের আক্রমণ করেছে, এটা ইরানের অপারেশনাল রেডিনেস বোঝায়। ইরান অনেক দিন ধরেই প্রস্তুতি নিচ্ছিল এবং অনেক দিন ধরে তাদের প্ল্যান রেডি ছিল। ইরান জানতো যে আমি এনার্জি, ইকোনমি এবং এফার্টস এমন ভাবে দেবো, এই ট্রিপলকে অ্যালাইন করব যাতে করে আমার মানে ওয়ার ইকোনমিটা আমার পক্ষে থাকে। দেখুন, দুজন যখন মারপিট করছে, দুজন ব্লিড করবে, দুজনেরই রক্তপাত হবে, এটা স্বাভাবিক ঘটনা। কিন্তু আমি যদি আমার ওয়ার ইকোনমিক্সটাকে ঠিক ঠিক করে ড্রাফট করি, ঠিক ঠিক করে স্ট্র্যাটেজাইজ করি, তাহলে আমি যদি একটা মিসাইল মেরে 1,000 কোটি টাকা খরচা করি, তাহলে আমি আপনার 10,000 কোটি টাকা খরচা করিয়ে দেবো, মানে লোকসান করিয়ে দেবো। তার মানে আই এম ইন দ্য রাইট পার্ট অফ ওয়ার ইকোনমিক্স। ওরা কিন্তু বারংবার দিনের পর দিন জিসিসি কান্ট্রির সেই জায়গাগুলো হিট করে গেছে যেখানে যেখানে আমেরিকা অবস্থান করে। ওরা কারণ ওরা জানে ওরা ওরা কোনোভাবেই আমেরিকার টেরিটরিতে হিট করতে পারবে না, জিওগ্রাফিক্যালি অনেক দূর। ইরান জানে আমরা যদি মানে প্রচন্ড রকম ভাবে রিলাই করে আমরা জাহাজ ফাহাজ মুভ করতে যাই, কোনো লাভ হবে না। তাই জন্য ইরান খুব ক্যালকুলেটেড রিস্ক নিয়েছে, ইসরায়েলকে অ্যাটাক করে গেছে, আমেরিকান টেরিটরির যে ইনভেস্টমেন্ট গুলো আছে সেটাকে অ্যাটাক করে যাচ্ছে, এবং আরেকটা অসাধারণ জিনিস করছে, বারংবার তাদের বিভিন্ন রকম মানে ডটস লাগিয়ে তারা ডিপ্লোম্যাটিক্যালি গোটা পৃথিবীকে বুঝিয়ে দিচ্ছে যে আমরা কিন্তু অ্যাক্ট অফ রিটালিয়েশনের আয়তার মধ্যেই কাজ করছি, যদিও আমেরিকা বারবার সেটা উল্লঙ্ঘন করে আমাদের কিন্তু প্রভোক করছে ফর ওয়ার। সো এটা কিন্তু একটা ডকুমেন্টেড অ্যাপ্রোচ। লোকেদের কাছে ইতিহাসের পাতায় লেখা থাকছে আমেরিকা ইচ্ছাকৃত ইরানকে আক্রমণ করেছিল এবং তার জন্যই ইরান তাদেরকে রিটালিয়েট করে যাচ্ছিল। এবং এই যে গোটা প্রসিডিউরাল অ্যাপ্রোচটা, এটা কিন্তু হ্যাটস অফ। এবং আমেরিকা ফেল করছে বারংবার এই কারণেই, কারণ আমেরিকা বুঝতেই পারছে না যে অ্যাকচুয়ালি ইরানের কতটা রিটালিয়েশন স্ট্রেংথ তারা তাদের বোল্টে রেখে দিয়েছে। ইরান যতগুলো তাস দেখাচ্ছে, আমার বিশ্বাস তার থেকে অনেক বেশি তাস ইরান লুকিয়ে রেখেছে। আমি ঠিক এই জায়গা থেকেই আপনার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে যখন এই নিউক্লিয়ার অ্যাটাকের কথা আসলো, আমি স্পেসিফিকভাবে ভারতের এই নিউক্লিয়ার ওয়ারহেড ডিপ্লয়মেন্ট নিয়েও আলাদাভাবে আপনার সঙ্গে কথা বলবো। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমেরিকা যে বিষয়টাকে কেন্দ্র করে এই যুদ্ধের সূচনাটা করেছিল, যে ইরানের কাছে নিউক্লিয়ার ওয়েপন আছে, তারা নিউক্লিয়ার ওয়েপন ডেভেলপ করছে, সেটা করতে দেওয়া যাবে না, আমরা সেটা ডিস্ট্রয় করবো, ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত বক্তব্য। আচ্ছা, ইরান মানে আপনার কি কোনো জায়গা থেকে মনে হচ্ছে যে ইরান, মানে আপনি যেহেতু এই কথাটা বলছেন যে মানে ইরানের প্রিপেয়ারনেস নিয়ে আপনি দীর্ঘদিন ধরে বলছেন, তো ইরান নিজেদের নিউক্লিয়ার ওয়েপন ডেভেলপ করে রেখেছে অলরেডি, যদি একটা ভুল আমেরিকা এই নিউক্লিয়ার ওয়েপন মারে তাহলে ইরান পাল্টা মারবে? বারবার একটা কথা বলছি, ট্রাম্প ইজ নট ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, নাইদার ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইজ ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প রিপ্রেজেন্টেটিভ অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার হাইয়েস্ট চেয়ার, ট্রু, সেটা কালকে নাও থাকতে পারে। পয়েন্ট হচ্ছে, যদি এই নিউক্লিয়ার অ্যাটাকটা যেটা আজ থেকে এত বছর আগে আমেরিকা করেছিল হিরোশিমা নাগাসাকির উপরে, তার ওজন কিন্তু তাদের এখনো বইতে হচ্ছে, ইতিহাসের পাতা থেকে সেটা মুছে যায়নি। আমেরিকা যদি আজকের ডেটেও ইরানকে কোনো নিউক্লিয়ার অ্যাটাক করে, আপনি মনে করছেন তার বোঝাটা নেওয়ার ক্ষমতা আমেরিকার পলিটিক্যাল কাঁধের উপরে আছে? সেই ইকোনমিক যে স্ট্রাকচারটা বা গ্লোবাল কন্ট্রোলটা আমেরিকার হাতে ছিল, সেই কন্ট্রোলটা কি আজকের ডেটে আমেরিকার হাতে আছে? আমেরিকাকে হয়তো সাইডলাইন করতে 2 মিনিট লাগবে, একদমই ওটা পৃথিবী হয়তো বলবে যে আমরা স্যাংশনে চলে যাচ্ছি আমেরিকার। পয়েন্ট হচ্ছে, একটা জিনিস সিম্পলি বোঝাটা খুব দরকার, নিউক্লিয়ার ইজ গুড টু বি আ থ্রেট করছি ঠিক আছে, কিন্তু যদি অ্যাপ্লাই করে দিয়ে এক্সিকিউশন বাটনটা একবার টিপে দেয়, তারপরে কিন্তু ফেরার রাস্তা নেই। এবং সেটা হলে গ্লোবাল চেঞ্জ, ক্লাইমেটিক চেঞ্জ, এনভায়রনমেন্টাল চেঞ্জ, ইরান শুধু কি, ইরানের যেখানে মারবে সেছাড়া ইরানের আশেপাশের যে এন্টায়ার এনভায়রনমেন্টটা দূষিত হতে পারে, সেখানে বিশাল রকম মানে
মানবাধিকার লঙ্ঘন, মানুষের প্রাণহানি, মানে হোয়াট নট, পুরো এনভায়রনমেন্ট খতম হয়ে যেতে পারে। করবে নাকি এরকম অ্যাটাক করার ক্ষমতা আমেরিকা রাখে? কেন করতে যাবে, কেন করতে চেষ্টা করবে? আমেরিকার সেনেট এটাকে কেন গ্রিন সিগন্যাল, স্পেশালি যখন মিড টার্ম ইলেকশনের গোড়ায় দাঁড়িয়ে আছে আমেরিকান গভর্নমেন্ট। এবং আপনি মনে করেন আমেরিকার অপোজিশন ভারতবর্ষের অপোজিশনের থেকে কিছু কম তারা ছেড়ে কথা বলবে? ইন্ডিয়া যদি আজকে এই ধরনের কোনো একটা পেনিট্রেটিভ অ্যাগ্রেশন দেখাতো, ইন্ডিয়ান অপোজিশন ছেড়ে দিত তো আমাদেরকে? ইন্ডিয়ান হাউসে গভর্নমেন্টকে ছেড়ে দিত? ছেড়ে দিত না। একদমই সেম কোজ ফর আমেরিকা। আমেরিকা কোনো মঙ্গল গ্রহের রাষ্ট্র নয়। আমাকে পলিটিক্যালি ভাবতে হবে, না ভাবলে কাইনেটিক বোঝা সম্ভব নয়। সুতরাং এটা যদি আমেরিকা করে, এবং যদিও এটা ট্রাম্পের একার ইচ্ছা হতে পারে, মানে শেষ ইচ্ছাটা থাকবে ট্রাম্পেরই, সে কারণ নিউক্লিয়ার ফলস আন্ডার দ্য ডাইরেক্ট জুরিসডিকশন অফ পোটাস, এটা ওদের কনস্টিটিউশনাল লাইন। ঠিক একদমই, মানে আমি কেন এই কারণে বলছি, কারণ এই যে স্টকহোমের যে পিস রিসার্চ সংস্থা সিপ্রি, তারা তো বেশ কিছু ডেটা সামনে আনছে। প্রত্যেকটা দেশই নিজেদের মতন করে এই মানে নিউক্লিয়ার শক্তিধর দেশগুলো তারা নিউক্লিয়ার ওয়ারহেড ডিপ্লয় করছে। ভারত যেটা এতদিন সেই অর্থে করতো না, ডিপ্লয়মেন্টটা করতো না, ভারতের স্টক পাইল বা নিজেদের মতন করে রেডি হওয়া ইত্যাদি এগুলো ছিল, কিন্তু ডিপ্লয়মেন্টটা আমরা কিন্তু রিসেন্ট টাইমসে দেখতে পাচ্ছি যে 2025-26 এই সময়টা, এই টাইম পিরিয়ডটার মধ্যে ভারত করেছে। এবারে বিষয়টা হচ্ছে সিপ্রি এটাও বলছে যে বর্তমান পরিপ্রেক্ষিতে সময়টা এমন হয়েছে যে প্রত্যেক কটা নিউক্লিয়ার শক্তিধর দেশেরই পারমাণবিক একটা অ্যাক্টিভিটি বা নিউক্লিয়ার অ্যাক্টিভিটি একটা বেড়ে গিয়েছে। প্রত্যেকেই নিউক্লিয়ার ডিপ্লয়মেন্ট করে রাখছে যাতে কোনো রকম পরিস্থিতিতে, যে কোনো এরকম উদ্ভূত পরিস্থিতিতে অ্যাকশন নিতে পারে। আমরা জানি যে আমাদের যে নিউক্লিয়ার নিয়ে যে ডকট্রিন রয়েছে সেখানে এটা তো বলা হয় যে নো ফার্স্ট ইউজ অফ নিউক্লিয়ার ওয়েপেন, কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে সময় তো পাল্টাচ্ছে, মানে পুরো বিশ্বটাই ডাইনামিক, এবং এই ডাইনামিক সিচুয়েশনে ডাইনামিক কল নেওয়াটাই তো বুদ্ধিমান রাষ্ট্রের কাজ। তো ভারত কি সেটাই এক ধাপ এগিয়ে থাকার চেষ্টা করছে? আমার মনে হয় না এনএফইউ চেঞ্জ হবে, স্টান্স চেঞ্জ হতে পারে। দেখুন, আমি কোমরে বন্দুক নিয়ে ঘুরছি মানেই তো আমি গুলি করে দেবো না। আমার বন্দুকের লাইসেন্স আছে, আমি বন্দুক নিয়ে বেরোচ্ছি না, মানে আমি সুভাষিস বাবু একটা প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে গিয়ে বন্দুক আমার ঘরে আছে আর আমি বন্দুক হাতে নিয়ে রয়েছি, আমি এই স্টান্সার এই কথাটা বলছি, এটাই কি ভারত করছে? বন্দুক হ্যাঁ, জিমে যদি আপনি রেগুলার যান এবং আপনি টাইট জামা কাপড় পরে আপনার সুস্বাস্থ্য এবং মাসেলস দেখান, ক্ষতি কি? আপনার বডি আছে, আপনি কেন দেখাবেন না? মশে দেখান মাসেলস, কি আছে? সবাই আপনাকে সে চমকাবে, আপনার আশেপাশে দিয়ে সবাই মাসেলস দেখিয়ে বেড়াবে, আর আপনি রোজ জিমে যান তবু আপনি মাসেলস দেখাবেন না? ভারতবর্ষ পৃথিবীর তৃতীয় লার্জেস্ট ফোর্স, তৃতীয় লার্জেস্ট পাওয়ার। ভারতবর্ষ মাসেল দেখালে এত অসুবিধার কি আছে? একদমই। ভালো ছেলেটা কি সারা জীবন শুধু মাথা নিচু করেই থাকবে? ভালো ছেলেটা কোনোদিন মাথা তুলবে না? কোনোদিন ভালো ছেলেটা বোঝাবে না যে সে অ্যাকচুয়ালি কতটা পাওয়ারফুল? থোড়া সা ডর আচ্ছা হ্যায় সাহব, একটু ভয় পেতে দিন না, কি আছে?